ওটা হচ্ছে আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে, চালবাজি করছে। চালবাজিটা এরকম, ওরা আমাকে বিয়ের অফার দিল, বিয়ে করবো কিনা, আমার সাথে দেখা করার অফার দিল, যে মানুষকে ভয় দেখালে, ভয় দেখাতে গেলে আমাকে সুইসাইডের নাটক সাজাতে হবে। বর্ষা চৌধুরী আর বেঁচে নাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানি এবং মুন্না খান কারোর সাথে কথা হয়েছে আপনার? কন্টাক্ট হয়েছে এর মধ্যে? সানি ভাই বলছে যে ও মরবে না, কারণ ওর নাম হচ্ছে পর্নোগ্রাফি আইনে মামলা করছে ডিবিতে। এরকম সুইসাইড অ্যাটেম্প সে 17 বার নিছে, সে আমার কাছে নিজে স্বীকার করছে। যে লোক 17 বার মৃত্যু নিয়ে খেলা করতে পারে, সে কখনোই মরতে পারে না, আমার কাছে যেটা মনে হয়েছে। পরিমণি একটা পোস্ট দিছে যে বাঘ বাঘ করো না, একদিন বাঘ আসি ঠিকই খাবে। পরিমণি, বর্ষা চৌধুরী, আমি কিন্তু দুজনকে একই কাতারে রাখছি। আমি জোর গলায় বলতে পারি আমার সংসারটা ভাঙার পিছনে সর্বপ্রথম দায়ী হচ্ছে পরিমণি। পরিমণিও বর্ষার বিরুদ্ধে লিখছে। শেষ কথা, আমি হচ্ছে টোটালি চাকরি থেকে 2 মাস অবসরে আছি। ওকে জেলে না পাঠানো পর্যন্ত এ অভিযান চলবে। যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধের মাঠে শত্রু কখনো বেঁচে রাখে না। এর মধ্যে আমরা ট্রাই করবো আমি বর্ষা এবং আকাশ দুইজনকে কানেক্ট করতে। ও ভুল করছে, ভুল স্বীকারও করছে অনেকবার, এবং হয়তো আজকে সবচেয়ে বড় ভুলটা করছে। আমি বর্ষাকে একটু পরে ফোন দিব, বর্ষা নাকি মারা গেছে, হার্ট অ্যাটাক করে চলে গেছেন। এই যে বারিশ হক ও একটা পোস্ট করছে যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই, ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ। আমি আকাশ নিবিড়কে নক দিলাম, ও বললো যে ভাই এটাও নাটক, আমি 309 তোমাকে দেখাইছি। লাইফের আসলে হ্যাপিনেস গুলো ডিফারেন্ট। তাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? সে মারা গেছে না, যে জ্যান্ত হয়ে আছে সেটা নিয়ে আমাদের কোনো, আমাদের দেশে ইস্যুস হওয়া উচিত যে হ্যাঁ আমাদের দেশের কোন জায়গাটা প্রোডাক্টিভ, কোন জায়গাটা প্রোডাক্টিভের বাইরে, কোন আজিরা আলাপ। ট্রমাটাইজেশনসে বা মেন্টাল ডিসঅর্ডার থেকে মানুষের এই জিনিসগুলা থেকে মানুষজন করতেছে। মেয়ে জানে না মায়ের খবর, একসাথে থাকে ওরা। মানুষজন ওকে দেখতে মনে হয় পছন্দ করে, ও বলতেও পছন্দ করে। পছন্দ করে না তো মানুষ পছন্দ না করলে মানুষ দেখে কেন? একটু আমার কথা। এবং মানুষ এত ভাইরাল হয় কেন? তুমি কয়টা মানুষকে তুমি দেখবা যে, আমার যতদূর মনে আছে যখন সরকার আমলে কয়টা কোন মন্ত্রী কোন পোস্টে থাকে এটাই আমি সঠিকভাবে জানি না, কিন্তু আসলে কোন কন্ট্রোভার্সিতে কে পপুলার এটা আমি জেনে যাচ্ছি। তো সো ইটস ডিপেন্ড অন ইউ যে তুমি কোন ব্যাপারে ইন্টারেস্টেড। এটা হচ্ছে আমি পাবলিকের উপরেই ছেড়ে দিলাম। তুমি সোশ্যাল মিডিয়াতে এই যে টক্সিসিটি, আচ্ছা আকাশ ভাই, এই যে আপনি লাইভে আছেন আমার সাথে, একটু বলেন ঘটনাটা কতটুকু বলতে পারবেন, আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আমরা একটা লাইভ করতেছি এই বর্ষার এই ঘটনা নিয়ে। আমি যেটা খবর পাইছি, উনি ওনার মা ওরা দুজন হচ্ছে কোর্টে গেছে, বুঝছেন? কোর্টে হচ্ছে আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে। উনি এই নাটকটা করছে, ওনার কোনো আইডি আপনার হচ্ছে হ্যাক হয়নি। উনি মূলত একটা চালবাজি করছে। চালবাজিটা এরকম, এটা হচ্ছে যে আমাকে সবাই ফোন দিবে, কারণ ওর নাম্বার তো বন্ধ, যেহেতু ওর সাথে আমি একটা একমাত্র আর হচ্ছে যে শত্রু আমি, ঠিক আছে? যেহেতু আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে, তাহলে আমাকে ব্যস্ত রাখবে এবং উনি হচ্ছে যে ওনার মামলা করবে। কিন্তু আমি যেটা করছি, যেহেতু যুব সমাজে বারবার মিথ্যা নাটক করে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, আমি 309 ধারা এবং 506 ধারায় আজকে একটা মামলা তার নামে চুকে দিচ্ছি। আপনার সাথে দেখা হয়েছে? আমার সাথে দেখা হয়নি, কিন্তু আমার তো অনেক ধরনের সোর্স আছে, তারা ভিডিও করে পাঠাইছে যে উনি ওর মায়ের সাথে কোর্টের বারান্দায় ঘুরতেছে। ওকে, তো সেইখান থেকে এই যে পোস্টগুলো করা হইতেছে, যে মৃত্যুর গুজব ছড়াচ্ছে এবং আপনাকে সবাই ফোন দিচ্ছে, আমাদেরকে ফোন দিচ্ছে, ইভেন আমি আপনাকে নক দিলাম, একটু বলবেন আসলে মানে কি হইতেছে, কেন এরকম? আমার কাছে মনে হচ্ছে যে ও হচ্ছে সাইকো, মানে ও তো এমনিতেই সাইকো। এটা হচ্ছে মানুষকে একটা আই ওয়াশ করাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা দেখছি কিন্তু বড় বড় যারা সেলিব্রিটি আছে ওরা হুদে একটা পোস্ট দেয়, মানুষ আলোচনায় থাকবে, কিন্তু এটা করে হচ্ছে কি আমার পরিবার ভয় পাচ্ছে, আমার একটা ছোট বোন আছে সে ভয় পাচ্ছে এবং আমি ভয় পাচ্ছি যে সে একবার দেখলাম যে মরার জন্য গলায় দড়ি দিয়ে নাটক করলো, তারপরে আবার কি করলো, হাসপাতালে ভর্তি হলো, পরে আমাকে বিয়ের অফার দিল, বিয়ে করবো কিনা, আমার সাথে দেখা করার অফার দিল এবং আমার মামলা তোলার জন্য পা হাত ধরতেছে। তাতে করে হচ্ছে কি ও আসলে কি করবে বুঝতেছে না, কিন্তু ও তো জানে না ওর নামে অলরেডি 21টা মামলা হয়ে গেছে। আমরা আসলে সিকোয়েন্স বাই সিকোয়েন্স এখন শুধু মামলাই দিচ্ছি, ওকে ধরতেছি না। এরপরে সিকোয়েন্স হবে, ওকে শুধু ধরবো, ওকে হচ্ছে জামিন দিব না, এরপর হচ্ছে ওকে জেলে রাখবো, ওকে আর বাইরে বের করবো না, মানে সিকোয়েন্স অনুযায়ী আমরা আসলে কাজ করতেছি। ওকে, 309 ধারাটা কিসের? এটা 309 ধারা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাউকে হুমকি দেয় যে আমি আকাশ নিবিড়ের জন্য মারা যাচ্ছি, ঠিক আছে, আমি মরে গেলে আকাশ নিবিড় দায়ী থাকবে, এটা হচ্ছে যে একটা, এটা হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্পের একটা মামলা আছে, যেটা হচ্ছে যে
যে কাউকে যদি সুইসাইড করার আগে নাম লিখে দেওয়া হয় সেক্ষেত্রে একটা মামলা, একটা ধারা আছে, সেটা হচ্ছে 309 ধারা। যেহেতু সে আমাকে বউ হিসেবে স্বীকার করছে, আমি স্বামী হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে বউ আসলে পাগল হয়ে গেছে। উনি সমাজকে একটা মেসেজ দিচ্ছে যে মানুষকে ভয় দেখাতে গেলে আমাকে সুইসাইডের নাটক সাজাতে হবে, তাহলে কি ওই লোকটা ভয় পাবে, তখন হচ্ছে যে সবকিছু মেনে নেবে। কিন্তু এটা হচ্ছে, এটার একটা আইন আছে, সেটা হচ্ছে 309 ধারার যে আইনটা, যে কেউ যদি সুইসাইড অ্যাটেম্প নিয়ে ভয় দেখায়, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই মহিলা অথবা নারীকে আপনি মামলা দিতে পারবেন। এবং আমি কোর্টে আজকে দাঁড়িয়ে হচ্ছে যে জজকে জিনিসটা বলতে পারছি, সে জিনিসটা শুনছে এবং পিবিআই তদন্তে উনি আজকে দিছে আর কি, তদন্তে পাঠাইছে। ওকে, মানে এটা তো সুইসাইড তো না, ও তো বলতেছে যে ও হার্ট অ্যাটাক করে মারা গেছে। যে এটাই হচ্ছে সুইসাইড অ্যাটাক, মানে হচ্ছে যে আপনাকে এবং দেশবাসীকে জানাবে আমি আকাশ নিবিড়ের জন্য। উনি কিন্তু গতকাল একটা মেসেজ, আপনার একটা মেসেজ দিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি যদি মরে যাই, আমার হচ্ছে হার্ট স্ট্রোক হয়েছে, আমার রিং করাবে, সানি, মুন্না এবং আকাশ নিবিড় দায়ী থাকবে। তারপরে দেখবেন যে সে সকালে এসে দিল যে আপনারা ইনবক্স করুন, আমার হার্টে রিং বসানো হচ্ছে। তারপরে সে রাত দুপুর 12টায় দিল যে বর্ষা চৌধুরী আর বেঁচে নাই, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাতে কি হলো, সিরিয়াস ভাবে মনে হচ্ছে যে আমরা তাকে মেরে ফেলছি। এটাই হচ্ছে নাটক। এই নাটকের পরিপ্রেক্ষিতে 309 ধারার মামলাটা দায়ের হয় এবং আমরা সেটা করছি। ওকে, 1 মিনিট আর একটু কথা বলবেন। সানি এবং মুন্না খান, কারোর সাথে কথা হয়েছে আপনার? কন্টাক্ট হয়েছে এর মধ্যে? হ্যাঁ, আমার সাথে তো সবসময় কথা হচ্ছে। তারা কি বললো? যখন হচ্ছে এটা হয় আমি ভয় পাইছি, আমার সাথে আজকে আম্মা গেছিল, আম্মা ভয় পাইছে। তো আমার ছোট বোন বলতেছে ও এরকমই করে, 17 বার এরকম করছে, উনি আসলে মরবে না, এটা তার নাটক, চুপ। এবং আমি সানি ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সানি ভাই বলছে যে ও মরবে না, কারণ ওর নাম হচ্ছে পর্নোগ্রাফি আইনে মামলা করছে ডিবিতে মাহমুদ সানি। যেটা করছে যে, যেহেতু আপনি নিজেও জানেন যে মাহমুদ সানির হচ্ছে যে অশ্লীল ভিডিও ছড়াইছে এবং মুন্না খানের লিপ কিস করে ছবি ছেড়ে দিচ্ছে, সেটাও পর্নোগ্রাফি আইন। তারা দুটো করছে, আর আমি একাই করছি 12টা, এবং ভিন্ন ভিন্ন খাতে টোটাল মিলে মামলা 21টার মতো হয়েছে। ওকে, সো তার মানে এটা প্রমাণিত যেটা আপনি লিখছেন যে ও আসলে বেঁচে আছে। হ্যাঁ, আমি তো আগেই কনফার্ম, কারণ আপনি তো বললেন আমাকে। এবং এরকম সুইসাইড অ্যাটেম্প সে 17 বার নিছে, সে আমার কাছে নিজে স্বীকার করছে। এইখান থেকে আমার মনে হয় যে এটাকে একটা দমানো উচিত, যেহেতু আমরা পারিবারিক সামাজিক ভাবে আমরা মুসলিম। আমার কাছে মনে হয় যে মৃত্যুর কথা বললে আমরা কিন্তু যত কথাই হই, আমরা কিন্তু তাকে ক্ষমা করি। আপনি কিন্তু নিজেও জানেন, আমি একজন মাকে নিয়ে কথা বলছি, আমি কিন্তু ভীষণ রাগারাগি করছি। হ্যাঁ, এই জায়গাতে মনে হলো যে মুসলিম জাতিকে ও ধোঁকা দিচ্ছে এবং এটা নিয়ে মিথ্যাচার করছে, এই জন্য 309 ধারার আমি আসলে আইনে মামলা করছি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা সারা বাংলাদেশ নিউজ হবে, পাবলিশ হবে, সাংবাদিকদের দিচ্ছি। এবং নজিরবিহীন হচ্ছে এই মামলাটা কেউ সচরাচর করে না, আমি মনে হয় প্রথম করলাম আর কি। কিন্তু ও যে পোস্টটা করলো, এরপরে আপনাকে আসলে কারা কারা ফোন দিলো বা কমেন্ট করে আপনাকে কি জানতে চাইলো? আপনাকে কি নেগেটিভলি বললো কিছু? আপনি যেহেতু আপনি জানেন যে আমি নিজে একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মী আমাকে ফোন দিছে, ঠিক আছে? ফোন দিয়ে আমি কার ফোন ধরবো? আমি মাকে নিয়ে খাচ্ছিলাম, আমি মামলা করে ফেলছি আসলে 12টার দিকে। যখন পোস্টটা দেয়, তার আসলে ইচ্ছে ছিল যে এই টাইমে পোস্টটা দিলে সবাই আমাকে ফোন দিবে, আমি ফোন নিয়ে ব্যস্ত থাকবো, আমি আসলে ওই মামলাটা করতে পারবো না। আমি কিন্তু ঘোষণা দিয়ে গেছি যে মামলাটা করতে যাচ্ছি 309। মানে এটা আসলে তার মূল লক্ষ্য ছিল আমার কাছে যেটা। আচ্ছা, আপনি মানে ও যে পোস্ট করার পরে আপনাকে আসলে ওর ফ্যানরা বা যারা দেখতে, ফ্যান তো এখন কেউ নাই, আলটিমেটলি সবাই হেটার্স হয়ে গেছে, ওই হেটার্সটাই বা আপনারও কিছু হেটার্স হইতে পারে, তারা আপনাকে কি বললো? আমি বলি, আমি দিন শেষে গণমাধ্যম কর্মী, এটা আমার কখনো ডিস্টার্ব ফোন দেয় এরকম না। তবে প্রবাস থেকে এবং ভাই ব্রাদার যারা গণমাধ্যম কর্মী আছে তারা, এবং আপনিও তো আমার সাথে যোগাযোগ করছেন, আমার থেকে জানতে চাচ্ছেন। আমি তো জানিয়েছি যে আসলে নাটক, কারণ এটা সে 17 বার করে আসছে। যে লোক 17 বার মৃত্যু নিয়ে খেলা করতে পারে, সে কখনোই মরতে পারে না, আমার কাছে যেটা মনে হয়েছে। তার মানে বেঁচে আছে, বেঁচে থাকা সুন্দর। কিন্তু এইভাবে আপনার কি মনে হয় যে বর্ষার সবচেয়ে বড় ভুলটা আজকে করলো এই ঘটনাটা ঘটার পরে? সবচেয়ে বড় ভুল করলো, দেখেন আপনি দেখলেন যে পরিমণি একটা পোস্ট দিছে যে বাঘ করো না, একদম বাঘ আসি ঠিকই খাবে। যে ডিয়ার বর্ষা চৌধুরী, আপনি এই জিনিসটা নিয়ে মোটেও ইয়ে করেন, যে মানুষের বড় সেলিব্রিটি, তাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে। এবং আমাকে অলরেডি
আমাদের সময় থেকে বিনোদন সাংবাদিক ফোন দিছে, উনি নিউজ করবে, মানে জাগো নিউজ থেকে ফোন দিছে, তারপর হচ্ছে কালের কণ্ঠ থেকে ফোন দিছে, দেশ প্রবন্ধ থেকে ফোন দিছে। পরিমণি তো ওকে, পরিমণি বর্ষা কিন্তু বলতে পরিমণি ওকে সাপোর্ট করে, পরিমণি ওর অনেক আপুমণি। তাহলে এখন পরিমণি যে এরকম লিখলো তখন কি হবে? আমি একটা কথা বলছি, পরিমণি বর্ষা চৌধুরী আমি কিন্তু দুজনকে একই কাতারে রাখছি। যখন আমার সাথে বর্ষা চৌধুরীর বিয়ে, সংসার এবং একসাথে থাকি, তখন কিন্তু অনেক মেসেজ কিন্তু পরিমণি বর্ষাকে দিত আর তাকেও উদ্বুদ্ধ করতো, এবং সেই জায়গা থেকে কিন্তু আমার সংসারটা ভাঙছে। আমি জোর গলায় বলতে পারি আমার সংসারটা ভাঙার পিছনে সর্বপ্রথম দায়ী হচ্ছে পরিমণি। কারণ পরিমণির সাথে আমার দীর্ঘদিনের একটা ক্রাশ ছিল, সেখান থেকে বনি বানা হয়নি, এবং সে আমাকে বলছে যে তোকে কেন বিয়ে করবি, সে ভালো না, সে হচ্ছে যে ক্রাইম করে, এগুলো বলে বলে আমাকে হচ্ছে জুতা দিয়ে পিটাইছে, তারপর হচ্ছে মারছে, এগুলো বলে বলে এই বর্ষাকে আসলে মানে ক্ষিপ্ত করে তোলে, তখনই আমার সংসারটা ভেঙে যায়। ও, তো আজকে পরিমণিও বর্ষার বিরুদ্ধে লিখছে না, এগুলো তাদের হচ্ছে একটা মেকানিজম, হয়তো বা পরিমণি তাকে শিখে দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেটা। কারণ হচ্ছে বর্ষা এতটা ইয়ে করার না, লাইভে এসে বলছে পরিমণিকে তুই বলছিস পরিমণি আর বর্ষা চৌধুরী সেম, আমি তোরে দেখাচ্ছি কাল, এটা কিন্তু সে লাইভে গতকালকে বলছে, এবং আমাকে ধর্ষণ মামলা দিবে। এটা থাকতে পারে না, কিছু না কার হাত থাকবে, থাকুক, কিন্তু আমি এগুলো কেয়ার করি না। বুঝতে পারছি। সলিউশন কি তাহলে আপনার কি মনে হয়, এটা সলিউশনটা কি হবে? সলিউশন হচ্ছে যে ওকে, আমার হচ্ছে যে একদম শেষ কথা, আমি হচ্ছে যে টোটালি চাকরি থেকে 2 মাস অবসরে আছি, ওকে জেলে না পাঠানো পর্যন্ত এ অভিযান চলবে। এবং হচ্ছে যে আমি আগামীকাল, আজকে তো 309 দিলাম, আগামীকাল হচ্ছে 1 কোটি টাকা মানহানি মামলা দেবো, এবং তারপরে দিন দেবো হচ্ছে হত্যা চেষ্টা মামলা। এরপরে আরো ইয়ে আছে, যেহেতু সে আমাকে মানহানি এবং মিথ্যাচার করছে, মানে আমি আসলে থামছি না। আমি আমার কাছে যেটা মনে হচ্ছে মামলা যোগ্য আমি দিচ্ছি। আমার এখন হচ্ছে সিরিজ হচ্ছে শুধু মামলা দিয়ে। ওকে, মামলার মেলা চলতেছে, বুঝলাম, ডিসকাউন্টও চলতেছে, কিন্তু ঘটনা হচ্ছে বর্ষা বেঁচে আছে, এটা হচ্ছে ব্রেকিং নিউজ। হ্যাঁ, বর্ষা বেঁচে আছে, এটা আমি তো আপনাকে তখনই বলছেন। হ্যাঁ, রাইট, তখন আমি সেটা পোস্ট করেছি। গণমাধ্যম কর্মীগুলো জানি এবং ওদের এথিক্স গুলো বুঝি যে আসলে ওরা কি টাইপের কি করতে পারে। পরিমাণে হাঁসের মাংস রান্না করতেছে, খাবে, আমার কাছে ওটা নিউজ না। হাঁসের ওই হাঁসটা কিনছে কে কিনে দিচ্ছে, আমার কাছে আকাশ নিউজ হিসেবে আমার কাছে মনে হয় যে ওটা নিউজ। পরিমাণে হাঁস কে কিনে দিল, ঠিক আছে, কার জন্য রান্না করছে, আমি একটু আলাদা। আপনি তো নিজে কিন্তু বর্ষা এই যে মৃত্যু নাটকগুলো, সেগুলো আসলে আমার মনে বন্ধ হওয়া উচিত। আমার জানি না আসলে আপনারা কি আসলে দেশবাসী করবে, আমাদের বলতে পারে না। আমরা তো জাস্ট তাকে দেখেন যে 22 বছর ধরে ক্রাইম করতেছে। গতকালকে তার বোন একটা ফোন দিচ্ছে, খালাতো বোন, ওনার নাম সোমা আক্তার, এটা কনফার্ম। 2003 সালে যে মৃত্যু নাটক করছে, নিজের গায়ে নিজের কাছে ঢেলে দিয়ে 5 জনকে জেল খাটাইছে, সেটা 3 না, সেটা 8। এবং সে যাত্রাবাড়ি থানাতে পতিতালয়ের ইয়ে থেকে তিনি হচ্ছে যে গ্রেফতার হয়। গতকালকে ওনার 1 ঘন্টার একটা লাইভ করছে আমরা, 2 ঘন্টার, উনি আসলে সব বলে দিছে। আমার কাছে মনে হয় যে বর্ষা চৌধুরী ভেরি ক্রাইম এবং সাইকো কিলার। ওকে, ঠিক আছে আকাশ ভাই, ভালো থাকেন, বেঁচে থাকেন, বর্ষাকেও বাঁচায় রাখেন, পানিশমেন্ট দিতে হবে না। যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধের মাঠে শত্রু কখনো বেঁচে রাখে না, ও মরবে না। আপনি এগুলো বললে তো আবার প্রবলেম, মানে যাই হোক। ওকে আকাশ ভাই, থ্যাংক ইউ ফর টকিং টু আস। ওকে।